লাস্ট এপিসোডে আমরা শাইয়ানের বিরুদ্ধে মাইটি মিলিটারি সোসাইটির লিডারের ফাইট দেখেছিলাম, যেখানে শাইয়ান সেই রাউন্ডেও তার উপর কোনো অ্যাটাক না করে শুধু কিছু ট্রিক্স ইউজ করে আর ডিফেন্স অ্যাবিলিটি ইউজ করেই তাকে অনেক খারাপভাবে হারিয়ে দেয়, যার জন্য সেখানের বেশিরভাগ অডিয়েন্সই শাইয়ানের ফ্যান হয়ে যায়। আর এরপর মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বাররা শাইয়ানের সেই শ্যানশু রূপকে ধরার জন্য প্ল্যান করে, কিন্তু শাইয়ান কিউনারের ইনফরমেশনের জন্য তাদের ফাঁদে পা দেয় না আর এর পরের দিনের কম্পিটিশনের জন্য ঘুমিয়ে পড়ে। এই এপিসোড শুরু হয় এর পরের দিন এই কম্পিটিশনের উপর, যেখানে অ্যানাউন্সার অ্যানাউন্স করছে যে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে এই বিশ্বব্যাপী কম্পিটিশনের চতুর্থ দিনে উপস্থিত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানে সেই 6টা টিমের মধ্যেই লড়াই হবে যারা লাস্ট সেই কম্পিটিশনে জিতেছিল। তাই আজকের এই কম্পিটিশনে এই জিনিসটা ডিসাইড হবে যে নেক্সট রাউন্ডে, এর মানে সেমিফাইনালে কোন কোন টিম যেতে পারবে। সত্যি আজ তো এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ফাইট হতে চলেছে, তাই সবাই একসঙ্গে সেই টিমগুলোর জন্য চেয়ার্স করুন, যাতে করে আমি সেই টিমগুলোর নাম অ্যানাউন্স করতে পারি। তখনই আমরা কোন কোন টিমের লড়াই হবে সেই চার্ট দেখতে পাই। এখানে 6টা টিমের কথা বলেছিল, কিন্তু এখানে 2টো টিম এক্সট্রা। আমি বুঝতে পারছি না যে এটা কি প্রিন্টিং মিস্টেক নাকি অন্য কিছু। আর এই চার্টের মধ্যে আমি এরকম 2টোর নাম দেখছি যারা প্রথমে একে অপরের বিরুদ্ধে ফাইট করেছে, কিন্তু এরপরও সেই 2টো টিমের নামই এই চার্টের মধ্যে আছে। আর এই 2টো টিমের নাম হলো শার্ক এগ্রেসিভ পাঞ্চেস আর ডার্ক কিলিং সোসাইটি। নিশ্চয়ই কিছু এপিসোড আগেই তাদের একে অপরের বিরুদ্ধে লড়াই হয়েছিল, কিন্তু জানি না যে কেন সেই 2 টিমের এক টিমও এই টুর্নামেন্ট থেকে ডিসকোয়ালিফাই হয়নি। তখনই অ্যানাউন্সার বলে, আমরা আমাদের এই ফাইটের চার্ট আপনাদের সবার সামনে তুলে ধরেছি, তাই এখন এই চার্ট অনুযায়ী লড়াই কন্টিনিউ হবে। সত্যি এখানে কেউ কখনোই ম্যাচ মেকিং করে না, এর কারণ এটা পুরোপুরি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করা হয়। আর এটাই তো এই কম্পিটিশনের সব থেকে বেশি ইন্টারেস্টিং বিষয়, কারণ বলা যায় না যে কার বিরুদ্ধে কে চলে আসে। তাই আপনারা সবাই এখন ফার্স্ট ফাইট এনজয় করার জন্য তৈরি হয়ে যান, কারণ আজকের এই ফার্স্ট কম্পিটিশনের মধ্যে দ্য শার্ক এগ্রেসিভ পাঞ্চেস এর বিরুদ্ধে দ্য হেভেনলি ওয়েল ফিস্টের লড়াই হতে চলেছে। আর এই ম্যাচ লিড করবে 2টো এস র্যাঙ্কের ওয়ারিয়ার, প্রথম টিম থেকে জোসেফ লি আর দ্বিতীয় টিম থেকে মিস্টার শাইয়ান। এই অ্যানাউন্স শুনে সেখানের মেয়েরা শাইয়ানের নামের চেয়ার্স করতে শুরু করে আর বলে, মিস্টার শাইয়ান সত্যিই আপনি অনেক বেশি হ্যান্ডসাম আর এরই সাথে অনেক বেশি স্ট্রং, এরই জন্য আমরা আপনাকে অনেক বেশি ভালোবাসি। আর জোসেফ লির ফলোয়াররা বলতে শুরু করে, মিস্টার জোসেফ লি এই রাউন্ডে আপনাকে জিততেই হবে আর 10 বছর আগের সেই কম্পিটিশনের বদলা নিতে হবে। আর সেখানেরই কিছু অডিয়েন্সরা বলা বলি করতে শুরু করে যে সত্যি এই রাউন্ডে 2টো এস র্যাঙ্কের ওয়ারিয়ারের মধ্যে লড়াই হতে চলেছে। আমি তো এত সময় শুধু এরকম কিছু ইন্টারেস্টিং ফাইটের জন্যই অপেক্ষা করেছি, এর মানে নিশ্চয়ই আজ এখানে এই কম্পিটিশন দেখতে অনেক মজা হবে। তখনই শাইয়ান শ্যাংগুয়ানকে বলে, আমি যতটুকু জানতে পেরেছি তাতে তো এটাই বুঝতে পারছি যে কোনো একটা কারণে জোসেফ লির মনে আপনার বাবার প্রতি অনেক বেশি রাগ, তাই নিশ্চয়ই সে এই ফাইটের মধ্যে কিছুতে একটা করার চেষ্টা করবে। তাহলে বলুন, আজ এখানে এই ফাইটের জন্য আপনি কি প্ল্যান তৈরি করে এসেছেন? এইসব শুনে কিউনার বলে, হ্যাঁ নিশ্চয়ই আমি বলছি, লাস্ট 10 বছর আগে যেই কম্পিটিশন হয়েছিল সেই কম্পিটিশনের মধ্যে আমার বাবা তাকে হারিয়েছিল বলে সে ওনার প্রতি নিজের মনেই অনেক বেশি রাগ পোষণ করে রেখেছে। তাই হ্যাঁ, আপনি যেমনটা বলেছেন সে নিশ্চয়ই তেমনটাই করবে। তাই যেহেতু তাদের টিমের মধ্যে একটা বি আর একটা এ র্যাঙ্কের ওয়ারিয়ার আছে, তাদের দুজনের সাথে আমরা দুজন লড়াই করব। আমি বি র্যাঙ্কের ওয়ারিয়ারকে সামলে নেব আর এ র্যাঙ্কের ওয়ারিয়ারকে অনেকটা উইক করে দেব, যাতে করে আপনার জোসেফ লির বিরুদ্ধে লড়াই করতে তেমন কোনো প্রবলেম না আসে, কারণ সে এক এস র্যাঙ্কের ওয়ারিয়ার। তাই আমরা তো তার বিরুদ্ধে লড়াই করে জিততে পারবো না, তাই আপনাকেই তার বিরুদ্ধে লড়াই করতে হবে মিস্টার শাইয়ান। তখনই অ্যানাউন্সার অ্যানাউন্স করে, তাহলে চলুন দেখা যাক
যে এই দুই টিম থেকে প্রথম রাউন্ডে লড়াইয়ের জন্য তারা কাকে পাঠায়। এটা বলতেই অ্যানাউন্সার রিংয়ে কাউকে আসতে দেখে অনেক বেশি শক হয়ে যায়, আর এরই সাথে সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, আরে এখানে এটা কি হচ্ছে? এর মানে কি আমি এখন এখানে যা দেখছি এটাই সত্য? এই অ্যানাউন্স শুনে সাইয়ানো রিংয়ের দিকে তাকিয়ে বলে, যেদিন থেকেই আমি তোমাদের ফ্যামিলিতে জয়েন হয়েছি সেই দিন থেকেই তোমাদের যত প্রবলেম আছে সেই সব প্রবলেম আমারও প্রবলেম। তাই এখন যেহেতু সেই প্রবলেমগুলোর মধ্যেই একটা প্রবলেম আমাদের সামনে চলে এসেছে, তাই এই প্রবলেমটাকে আমার নিজে থেকেই সলভ করতে হবে। এর মানে এই টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ডেই আমাকেই পার্টিসিপেট করতে হবে। তখনই আমরা দেখতে পাই এরিনায় সিনা চড়া করে জোসেফ লি দাঁড়িয়ে আছে। তখনই অ্যানাউন্সার বলে যে এই রাউন্ডে টিম শার্ক এগ্রেসিভ পাঞ্চ থেকে এস র্যাঙ্কের ওয়ারিয়ার জোসেফ লি এসেছে। আর তার এই এন্ট্রি দেখে এটাই বোঝা যাচ্ছে যে সে এই রাউন্ডে কতটা সিরিয়াস, যার জন্য তিনি এই ম্যাচ লম্বা টানতে চাচ্ছে না, সরাসরি তাদের মেইন কার্ড ইউজ করে দিয়েছে। তাহলে এখন দেখা যাক যে দ্য হেভেনলি ওয়েল ফিস্ট থেকে প্রথম রাউন্ডে কে পার্টিসিপেট করে। তখনই জোসেফ লি সেখানে অনেকটা সিরিয়াস হয়ে বলে, দ্য হেভেনলি ওয়েল ফিস্টের শ্যাঙ্গুয়ান আর ইয়াও তোমরা দুজনই অনেক বেশি উইক, তাই আমি তোমাদের বিরুদ্ধে লড়াই করব না। কারণ আমি এক এস র্যাঙ্কের ওয়ারিয়ার হয়ে যদি বি আর সি র্যাঙ্কের ওয়ারিয়ারের বিরুদ্ধে লড়াই করি তাহলে এটা পুরোপুরি আনফেয়ার ফাইট হবে। কিন্তু এর মানে এই না যে আমার মনে তোমাদের ফ্যামিলিকে নিয়ে যেই রাগ এত বছর পোষণ করে এসেছি সেটা কমে গেছে। তাই এখন এখানে তোমরা পার্টিসিপেট না করে সরাসরি তোমাদের সেই এস র্যাঙ্কের ওয়ারিয়ার এর মানে সাইয়ানকে আমার বিরুদ্ধে লড়াইয়ের জন্য পাঠিয়ে দাও। আমি তার সাথেই লড়াই করে আমার সেই প্রবলেম সেটেল করতে চাই। এইসব শুনে ইয়াও সেখানে অনেকটা শক হয়ে বলে, সিস্টার। আর এইসব শুনে শ্যাঙ্গুয়ানও বলতে শুরু করে, সত্যি আমি কখনোই ভাবিনি যে জোসেফ লির মতো এত অহংকারী একজন পার্সনের মন এতটা ক্লিয়ার হবে। কারণ সেটা জানে যে আমরা তার থেকে অনেক বেশি উইক, তাই সে আমাদের সাথে লড়াই না করে একটা ফেয়ার ফাইটের জন্য সরাসরি মিস্টার সাইয়ানকেই চ্যালেঞ্জ করে দিয়েছে। আর এটা তো সত্য যে জোসেফ লির বিরুদ্ধে শুধু মিস্টার সাইয়ানই লড়াই করতে পারবে। এর মানে এখানে ওনার এই অ্যাকশনের জন্য এই রাউন্ডে যে জিতবে সেই এই ম্যাচের উইনার হবে। তাই যদি এরকমটাই হয় তাহলে মিস্টার সাইয়ানের আমাদেরকে নিয়ে আর টেনশন করতে হবে না, তিনি টেনশন ফ্রি হয়ে এখানে লড়াই করতে পারবে। এইসব শুনে সাইয়ানো লড়াইয়ের জন্য তৈরি হয়ে এরিনার দিকে যেতে শুরু করে আর বলে, ঠিক আছে, যেহেতু সে এখানে একটা পূর্ণাঙ্গ লড়াই চায় তাহলে এই রাউন্ডে আমাকেই লড়তে দাও। আর এরপর সিনেই আমরা দেখতে পাই যখনই তারা এরিনার মধ্যে একে অপরের সামনে দাঁড়ায় তখনই অ্যানাউন্সার অ্যানাউন্স করে যে এই রাউন্ডে মিস্টার জোসেফ লি সরাসরি তার অপোনেন্ট টিম থেকে মিস্টার সাইয়ানকে চ্যালেঞ্জ করেছে। আর মিস্টার সাইয়ানও ওনার এই চ্যালেঞ্জে সাড়া দিয়েছে। এর মানে তাদের এই ফার্স্ট রাউন্ডেই দুটো এস র্যাঙ্কের ওয়ারিয়ার লড়াই করতে চলেছে। নিশ্চয়ই আমি এটা জানি যে আপনারা সবাই তাদের দুজনের লড়াই দেখার জন্যই অনেক সময় ধরে অপেক্ষা করছেন, তাই না? তখনই জোসেফ লি সেখানে এক ইসমাইলের সাথে বলে, সত্যি মিস্টার সাইয়ান, আমি এই ফাইটের জন্যই অনেক সময় ধরে অপেক্ষা করছিলাম। তাহলে আজই সেই দিন যেই দিন আমি আমার সেই ইচ্ছাটা পূরণ করতে পারবো। এটা শুনে সাইয়ান সেখানে এক ইসমাইলের সাথে বলে, মিস্টার জোসেফ লি, সত্যি আমি এর কারণ বুঝতে পারছি না। কারণ আমাদের আজ পর্যন্ত সামনাসামনি শুধু দুবারই দেখা হয়েছে। প্রথমবার হয়েছিল কম্পিটিশন শুরু হওয়ার আগের সেই টেস্টের সময়, আর দ্বিতীয়বার আজ। এরপরও কেন আপনি এরকম কিছু বলেছেন? এইসব শুনেই জোসেফ লি সেখানে তার স্কিল অ্যাক্টিভেট করে ফেলে আর বলে, সত্য বলতে কি, আমি এত সময় তোমার বিরুদ্ধে লড়ার জন্য নিজেকে তৈরি করছিলাম না। আমি তো আসলে এই কম্পিটিশনেরই অন্য এক ওয়ারিয়ারের বিরুদ্ধে নিজেকে লড়াইয়ের জন্য তৈরি করছিলাম। তখনই সে সাইয়ানের উপর অ্যাটাক না করে এরিনায় অ্যাটাক করে দেয়, যার জন্য পুরো এরিনার মধ্যেই ক্র্যাক পড়তে শুরু করে দেয়। আর সে বলে, তাহলে দেখো এখানে আসলে আমি কি করতে চাই। আর তাকে এরকমটা করতে দেখে সাইয়ানো সেখানে অনেকটা শক হয়ে যায়। কারণ এর পরের মোমেন্টই আমরা দেখতে পাই তার সেই অ্যাটাকের জন্য পুরো এরিনাই ডিস্ট্রয় হয়ে গেছে। আর সেই ডিস্ট্রাকশনের ভেতর থেকেই অনেকগুলো শার্ক বের হয়ে আসছে। তখনই জোসেফ লি সেখান থেকে জাম্প করে ব্যারিয়ারের দিকে যেতে শুরু করে আর বলে,
আমি জানি যে তুমি এখানে আমার বিরুদ্ধেও সেই একই ডিফেন্স অ্যাবিলিটি ইউজ করবে, আর এরই সাথে তোমার সেই মুভমেন্ট স্কিল ইউজ করার জন্য তোমাকে গ্রাউন্ডে টাচ করতে হবে। কিন্তু যদি এখানে গ্রাউন্ডই না থাকে তাহলে তুমি তোমার সেই স্কিলও ঠিক করে প্লে করতে পারবে না। তাই এখানে আমি পুরো এরিনাই ডিস্ট্রয় করে দিয়েছি, যাতে করে আমরা এরিনার উপরে থেকেই এই লড়াই কন্টিনিউ করতে পারি। এইসব বলেই সে ব্যারিয়ার ধরেই সেখানে বেঁধে যায় আর বলে, তুমি কি জানো এই 10 বছর আমি কত বেশি হার্ড ওয়ার্ক করেছি নিজেকে ইমপ্রুভ করার জন্য, যাতে করে আমি শ্যাঙ্গুয়ানের বাবার বিরুদ্ধে লড়াই করে জিততে পারি। নিশ্চয়ই সে যদি বেঁচে থাকতো তাহলে সেও এই সময় এক এস র্যাঙ্কের ওয়ারিয়ার হতো, কিন্তু আফসোসের বিষয় সে আর বেঁচে নেই। এরই জন্য তোমাকেই এখন এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে হবে। তখনই সে সামনে কিছু দেখে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, কি এটা কি করে হতে পারে? আর সেখানেই ধোয়া সরতেই আমরা সাইয়ানকে হাওয়ায় উড়তে দেখতে পাই। তাকে এরকমটা করতে দেখে সেখানের ওয়ারিয়াররা বলা বলি করতে শুরু করে, কি এটা কি করে হতে পারে? সে কি করে কোনো মুভমেন্ট অথবা কোনো শব্দ ছাড়াই এভাবে হাওয়ায় ভেসে আছে? এটা তো ইম্পসিবল। সে এখানে কোন ফ্লাইং টেকনিক ইউজ করছে? আর এইসব দেখে অ্যানাউন্সার সেখানে অনেক জোশের সাথে অ্যানাউন্স করে যে মিস্টার জোসেফ লি এই ফাইট শুরু হওয়ার সাথে সাথেই পুরো রিং ডিস্ট্রয় করে ফেলেছে। এর মানে এই সময় যেহেতু তাদের পায়ের নিচে কোনো রিংই বেঁচে নেই, সেহেতু যেই সর্বপ্রথম মাটিতে পা রাখবে সেই এই রাউন্ড হেরে যাবে। আর তিনি নিশ্চয়ই এরকমটা শুধু এই জন্যই করেছে কারণ তার অপোনেন্ট অনেক পাওয়ারফুল এক ডিফেন্স অ্যাবিলিটি ইউজ করে, আর এরই সাথে তার কাছে অনেক ফাস্ট মুভমেন্টের এক অ্যাবিলিটিও আছে। আর এই দুটো অ্যাবিলিটি ইউজ করার জন্য গ্রাউন্ডের প্রয়োজন। এর মানে যেহেতু তাদের মধ্যে কেউ গ্রাউন্ডে পা রাখতে পারবে না, এর মানে এই রাউন্ডের মধ্যে মিস্টার জোসেফ লি অ্যাডভান্টেজে আছে। তাহলে দেখা যাক যে এই ফাইটের মধ্যে কে বাজি জিতে নেয়। তখনই আমরা দেখতে পাই সেখানে জোসেফ লি টেন্টিকল স্যাকিং টেকনিক ইউজ করে ব্যারিয়ারের মধ্যেই নিজেকে আটকে ফেলেছে। এটা দেখে অ্যানাউন্সার সেখানে তার এই টেকনিক সম্পর্কে ডিটেলসে বলতে শুরু করে যে মিস্টার জোসেফ লি এই সময় এরিনার ব্যারিয়ারের মধ্যেই নিজেকে আটকে ফেলেছে। আর এরকমটা তিনি শুধু ওনার টেকনিকের সাহায্যেই করেনি, এর মধ্যে অনেকটা সায়েন্সও কাজ করে। কারণ আমাদের এই ব্যারিয়ারের মধ্যে কোনো ধরনেরই কোনো গ্রিপ নেই, পুরোপুরি গ্লাসের মতো স্বচ্ছ। আর এখানেও তিনি এই জন্যই শুধু বেঁচে আছে কারণ তিনি এখানে ব্যারিয়ারের যেই প্লেসে হাত রেখেছে সেই গ্যাপের মধ্যে যত বাতাস আছে সেই সব বাতাস তিনি প্রথমেই চাপ দিয়ে বের করে দিয়েছে, যার জন্য সেখানে এক সেকশন এরিয়া ক্রিয়েট হয়ে গেছে। আর এই টেকনিক ইউজ করেই তিনি এই সময় এরিনার উপরিভাগে নিজেকে আটকে রেখেছে। তাহলে চলো এখন এখানে মিস্টার সাইয়ানের টেকনিক সম্পর্কে কিছু বলা যাক। এটা বলেই সে সাইয়ানের দিকে তাকিয়ে অনেকটা টেনশনে পড়ে যায় আর সে বলতে শুরু করে, সত্যি আমি জানি না যে মিস্টার সাইয়ান এখানে কেমন ফ্লাইং টেকনিক ইউজ করছে, কারণ আমার কাছে এস র্যাঙ্কের ওয়ারিয়ারদের যেই ইনফরমেশন আছে তার সাহায্যে তো আমি এতটুকুই বলতে পারি যে যখনই কোনো এস র্যাঙ্কের ওয়ারিয়ার শূন্যে ভেসে থাকে অথবা এক স্থান থেকে অন্য স্থানে উড়ে ট্রাভেল করে তখন তারা তাদের বডি থেকে অনেক হাই কম্পন সৃষ্টি করে। আর সেই কম্পনের জন্যই বাতাসের মধ্যে প্রচন্ড প্রেসার ক্রিয়েট হয়, আর সেই প্রেসারের জন্য আশেপাশে বিকট শব্দ হয়। আর এই পুরো প্রসেস ইউজ করেই একজন এস র্যাঙ্কের ওয়ারিয়ার আকাশে উঠতে পারে। কিন্তু আমি বুঝতে পারছি না যে এখানে মিস্টার সাইয়ান কোন ফ্লাইং টেকনিক ইউজ করে শূন্যে ভেসে আছে, কারণ এখানে ওনার ওড়ার জন্য তো কোনো ধরনের কোনো ফ্রিকোয়েন্সি সৃষ্টি হচ্ছে না। এই সব শুনে সাইয়ান সে এখানে এক ইসমাইলের সাথে বলে, না না, এখানে আমিও ওড়ার জন্য নড়াচড়া করছি, কিন্তু এটা খুবই সামান্য আর এরই সাথে অনেক ফাস্ট, যার জন্য তুমি এটা দেখতে পাবে না। তখনই সে সেখানে এক পোজের সাথে বলে, সত্য বলতে কি আমি এখানে যেই টেকনিকটা ইউজ করছি সেটা অনেক সূক্ষ্ম, আর এরই সাথে এর জন্য অনেক বছরের প্র্যাকটিসের প্রয়োজন হয়। কারণ এই প্রসেসে একজন ওয়ারিয়ারকে ওড়ার জন্য তাকে প্রথমে তার ডান পাকে বাম পায়ের উপরে রাখতে হয়, আর সেই একই স্পিডে বাম পাকে আবার ডান পায়ের উপরে রাখতে হয়। এভাবেই স্টেপ বাই স্টেপ খুব ফাস্ট মুভমেন্ট করতে হয়। এই টেকনিকের নাম লেফট ফুট অন রাইট ফুট 7 অ্যাসেন্ডিং। নিশ্চয়ই আপনারা সবাই এটা জানেন যে সাইয়ান এখানে শুধু তাদেরকে বোকা বানানোর জন্যই এইসব আলতু ফালতু টেকনিকের কথা বলছে।
আর তারা সবাই সাইয়ানের এই টেকনিক সম্পর্কে জেনে অনেক বেশি শক হয়ে যায়। আর তারা বলতে শুরু করে, কি লেফট ফুট অন রাইট ফুট 7 অ্যাসেন্ডিং, এটা আবার কেমন টেকনিক? সেখানে সব থেকে বেশি শক হয় সেই বোকা এস র্যাঙ্কের ওয়ারিয়ার গুলো। আর এইসব দেখে সেখানে অ্যানাউন্সার নিজের চোখ ডলতে ডলতে বলে, সত্যি এটা তো অবিশ্বাস্য, কারণ আমাদের ক্যামেরায় যা রেকর্ড হয় সেটা প্রায় 300 গুণ স্লো করা যায়। এরপরও আমাদের ক্যামেরা এখানে মিস্টার সাইয়ানের মুভমেন্ট ক্যাচ করতে পারছে না। তাহলে কি একবার ভেবে দেখেছেন যে মিস্টার সাইয়ান এখানে ওনার মুভমেন্ট কতটা সূক্ষ্ম আর কত ফাস্ট করছে? তখনই সেখানের কিছু অডিয়েন্স সাইয়ানের উপর চিল্লাতে শুরু করে আর বলে, কি ডান পায়ের উপর বাম পা আরোহণ, আমরা আজ পর্যন্ত এরকম কোনো টেকনিক কাউকে ইউজ করতে দেখিনি, অথবা এরকম কোনো টেকনিক সম্পর্কে শুনিনি। আর তুমি এখানে আমাদেরকে বোকা বানানোর জন্য যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। সহজ ভাষায় বলো যে তুমি আমাদের সাথে তোমার এই ফ্লাইং টেকনিক শেয়ার করতে চাও না, কারণ আমরা তো এখানে তোমার এই ফ্লাইং টেকনিক সম্পর্কে জানার জন্য তোমাকে ফোর্স করছি না। তাহলে কেন এসব আলতু ফালতু কথা বলে আমাদেরকে পাগল বানানোর চেষ্টা করছো? এইসব শুনে সাইয়ান সেখানে নিজেকে সত্য প্রমাণ করার জন্য জোসেফ লির দিকে ইশারা করে বলে, কেন তোমাদের কেন মনে হয় যে আমি এখানে মিথ্যা বলছি? যদি এরকমটাই হয় তাহলে জোসেফ লি সেখানে কি করে বেঁচে আছে? নিশ্চয়ই এর পেছনেও কোনো না কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা তো আছেই। সে এখানে তার হাতের তালুতে ভ্যাকিউম ক্রিয়েট করে ব্যারিয়ারের গায়ে বেঁচে আছে। কিন্তু আমি এরকমটা করছি না। এর কারণ আমার কাছে অনেক ভালো আর অনেক অ্যামেজিং এক ফ্লাইং টেকনিক আছে, যার সাহায্যে আমি এখানে এক পায়ের উপর আরেক পা ফেলে খুব সহজেই উড়তে পারি। তাহলে বলো তোমাদের কি এতে কোনো প্রবলেম আছে? তার এসব কথা শুনে মাইটি মার্শাল আর্ট সোসাইটির এ র্যাঙ্কের ওয়ারিয়ার বলে, সত্যি আজই আমি মিস্টার সাইয়ান সম্পর্কে এই জিনিসটা জানতে পেরেছি যে তিনি অনেক ফানি একজন পার্সন। তাই তো তিনি এত সিরিয়াস এক সিচুয়েশনের মধ্যেও সবার সাথে হাস্যরসিকতা করছে। এইসব শুনে চেয়ারম্যান বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, সত্যি এটা মানতে হবে যে মিস্টার সাইয়ান অনেক বেশি অ্যামেজিং, আর এরই সাথে ওনার ভেতর অনেকগুলো মিস্ট্রি লুকিয়ে আছে। আর পাশ থেকে ঝাং হংজুন বলে, নিশ্চয়ই সে এই টেকনিক ইউজ করেই আমাদের উপর দূর থেকে নজর রাখে, কারণ দেখেছেন সে এখানে উড়ছে কিন্তু আমরা এত কাছে বসেও এর কোনো শব্দ পাচ্ছি না। হয়তো কালো সেই ইভিল সিড কালেক্ট করার জন্য এসেছিল, কিন্তু আমাদেরকে সেখানে দেখে সেখান থেকে ভয় পালিয়ে গেছে। এইসব দেখে জোসেফ লি সেখানে একটু সিরিয়াস হয়ে ভাবতে শুরু করে, কি এখানের 300 গুণ ধীরগতির ক্যামেরাতেও তার মুভমেন্ট ক্যাচ হচ্ছে না। ক্যামেরার কথা সাইডে রাখি, আমি তো নিজের চোখেও তার পায়ের মুভমেন্ট ঠিক করে দেখতে পাচ্ছি না। মাঝে মধ্যে মনে হচ্ছে যে সে হালকা একটু পা নাড়াচ্ছে। তাই আমার মনে হয় সে এখানে যেই ব্যাখ্যাটা দিয়েছে সেটাই তার এই কোনো শব্দ ছাড়া ওড়ার সঠিক ব্যাখ্যা, কারণ আমি তো আর এর কোনো ব্যাখ্যাই খুঁজে পাচ্ছি না। তখনই সে সাইয়ানের দিকে জাম্প করে আবার ভাবতে শুরু করে, কিন্তু আমার এখন তার কাছে যেই এই জিনিসটা চেক করতে হবে যে সে আসলে এখানে কেমন টেকনিক ইউজ করছে ওড়ার জন্য। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই সে সাইয়ানের উপর তার ফ্লাইং শার্ক অ্যাটাচমেন্ট নামক এক অ্যাটাক করে দেয়, যার জন্য সেখানে অনেক বড় এক শার্কের ফিগার ক্রিয়েট হয়ে যায়। হঠাৎ এরকম কিছু এত দ্রুত নিজের কাছে আসতে দেখে সাইয়ানও অনেকটা শক হয়ে যায়, কিন্তু সময় থাকতেই সে সেই অ্যাটাকটাকে তার গার্ডিয়ান অফ রিবাউন্ডসেন অ্যাক্টিভেট করে ব্লক করে ফেলে। এই জিনিসটা দেখে জোসেফ লি সেখানে আবার অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, আবার সে এখানে সেই অদ্ভুত ইনভিজিবল ডিফেন্স টেকনিক আমার এই অ্যাটাককে ব্লক করার জন্য ইউজ করেছে। এর মানে কি সে তাদের মতোই আমার অ্যাটাকে আমার বিরুদ্ধে আবার রিফ্লেক্ট করে দেবে। এই সব ভেবেই সে সেখান থেকে খুব ফাস্ট মুভ করে সাইয়ানের উপর আরো 2-3টা অ্যাটাক করে দেয়, কিন্তু সাইয়ান খুব সহজেই তার অ্যাটাক গুলো ডজ করে ফেলে। আর তাকে এরকমটা করতে দেখে সে আবার অনেকটা শক হয়ে ভাবতে শুরু করে, শুধু এখানে তার ডিফেন্স অ্যাবিলিটি অদ্ভুত না, তার মুভমেন্টও অনেক বেশি অদ্ভুত। আর সেখানেই আমরা জোসেফ লির অনেক হাই স্পিড দেখতে পাই, কারণ সে সাইয়ানের উপর অ্যাটাক করার সাথে সাথেই সেখান থেকে অনেকটা দূরে সরে যায়, যার জন্য সাইয়ানের ব্যারিয়ারে তার যেই অ্যাটাক হিট হয় সেই অ্যাটাক রিফ্লেক্ট করার আগেই সে সেখান থেকে সরে যায়। তখন সে সেখানে ব্যারিয়ারের উপরই এদিক ওদিক জাম্প করে সাইয়ানের উপর অ্যাটাক করতে শুরু করে দেয় আর ভাবতে শুরু করে এখানে তার অ্যাকশন যতই অদ্ভুত হোক না কেন
আমি এর তোর খুব সহজেই বের করতে পারবো। কারণ এখানে সে যেই সিকোয়েন্সে লড়াই করছে সেটা হলো ডিফেন্স আর ফাস্ট মুভমেন্ট। যদিও এর মধ্যে হালকা পাতলা অ্যাটাকও আছে, কিন্তু এটা আমার উপর তেমন কোনো ইফেক্ট ফেলতে পারবে না। তাই যতক্ষণ পর্যন্ত আমি তার উপর অ্যাটাক করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি তাকে এখানে আমার বিরুদ্ধে আর কোনো কিছু করারই সুযোগ দেব না। আর সেখানে তার এরকম মুভমেন্ট আর অ্যাকশন দেখে সাইয়ান সেখানে অনেকটা সিরিয়াস হয়ে ভাবতে শুরু করে, তাহলে এটাই এক এস র্যাঙ্কের ওয়ারিয়ারের অ্যাবিলিটি। সত্যি এটা মানতে হবে যে এখানে তার নিজের উপর অনেক ভালো কন্ট্রোল আছে, কারণ এই ওয়ার্ল্ডের ওয়ারিয়াররা আমার মতো উড়তে পারে না। এর জন্য তাদেরকে নিজের বডিকেই অনেক হাই ভাইব্রেশনের মধ্যে রাখতে হয়। আর এত ছোট্ট একটা প্লেসের মধ্যে মাটিতে না নেমে শুধু ব্যারিয়ারের গা ঘেঁষে ঘেঁষে আমার উপর এত ফাস্ট অ্যাটাক করাটা সত্যি অনেক বড় এক চ্যালেঞ্জের ব্যাপার। কারণ আমি তো তার সবগুলো অ্যাটাকই খুব সহজেই শূন্যেই ডজ করে ফেলতে পারবো, কিন্তু সে এরকমটা করতে পারবে না। আর আমি একটা জিনিস নোটিস করেছি যে আমি এখানে আসার সাথে সাথেই তাকে রাগানোর জন্য সেই ডিমনিক টেকনিক ইউজ করেছিলাম, কিন্তু সেটা তার উপর কোনো কাজই করেনি। এর মানে আমি এখানের কিছু ওয়ারিয়ারের বিরুদ্ধে লড়াইয়ের পর এই জিনিসটা তো বুঝতে পেরেছি যে আমার সেই ডিমনিক টেকনিক এইখানের এস র্যাঙ্কের ওয়ারিয়ারদের উপর মোটেও কাজ করে না। যদিও এটা এ র্যাঙ্কের ওয়ারিয়ারদের উপর কাজ করে, কিন্তু এর সময় খুবই অল্প। এর মানে আমি তার বিরুদ্ধে এই ট্রিক্স ইউজ করে জিততে পারবো না। তখনই সে তার উপর অ্যাটাক করার জন্য এগোতে এগোতে ভাবতে শুরু করে, যেমনটা ভেবেছিলাম যে এই ওয়ার্ল্ডের মার্শাল আর্ট টেকনিকগুলো শুধু বডিকেই স্ট্রং করে না, এরই সাথে সোলকেও অনেক বেশি স্ট্রং করে। তাই তো এই ওয়ার্ল্ডের ওয়ারিয়াররা আমাদের ওয়ার্ল্ডের ইনার ট্রায়ালামের পার্সনদের তুলনায় এত বেশি উইক হওয়া সত্ত্বেও তাদের উপর আমার এই সোল অ্যাটাক কাজই করে না। কিন্তু যত যাই হোক, যতক্ষণ পর্যন্ত সে আমার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন ব্রেক করে আমার কাছে আসতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই তার বিরুদ্ধে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করতে পারবো। সত্যি যদি এখানে আমি আমার ফিঙ্গার অফ ফ্লারি শট ইউজ করতে পারতাম তাহলে আমি তাকে এখানে এত সুযোগ দিতাম না। তাকে শুধু আমার সেই শর্ট রেগুলো ইউজ করেই অনেক খারাপভাবে ইনজার্ট করে দিতাম। কিন্তু আমি কি করব, যদি আমি এখানে আমার ফিঙ্গার অফ ফ্লারি শট ইউজ করি তাহলে নিশ্চয়ই যতগুলো পার্সন এই সময় আমাদের লড়াই দেখছে তারা সবাই আমাকে ফলেন ওয়ারিয়ার ভাবতে শুরু করবে। তাই আমি এখানে তার বিরুদ্ধে এরকম কিছুই করতে পারবো না। কিন্তু কি করব, আমি তো এখন এখানে আর তার বিরুদ্ধে শুধু এই দুই স্কিল ইউজ করে লড়াই করতে পারছি না। সে তো আমার উপর হাবি হয়ে যাচ্ছে। তখনই সে সেখানে একটু সিরিয়াস হয়ে ভাবতে শুরু করে, না না, এই ফাইট এইভাবেই চলতে থাকলে হবে না। আমার এখানে তাকে হারানোর জন্য একটা তো রিস্ক নিতেই হবে। আর সেখানে তাদের এরকম ইন্টেন্স ফাইট দেখে সেখানে ইয়াও অনেকটা টেনশনে পড়ে যায়। আর সে বলতে শুরু করে, সিস্টার, মিস্টার সাইয়ানকে তো দেখে মনে হচ্ছে যে এই সময় জোসেফ লি ওনার উপর ভারী পড়ছে। এটা শুনে শ্যাঙ্গুয়ান বলে, না না, তোমার এই বিষয়ে টেনশন করতে হবে না, কারণ কেবলই তো ম্যাচ শুরু হয়েছে। নিশ্চয়ই এখনো মিস্টার সাইয়ানের কাছে তার বিরুদ্ধে ইউজ করার মতো অনেকগুলো ট্রাম্প কার্ড আছে। এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, আমি জানি মিস্টার সাইয়ান অনেক বেশি স্ট্রং, কিন্তু এখনো তিনি এখানে ওনার সেই স্ট্রং অ্যাবিলিটি গুলো তাদের বিরুদ্ধে ইউজ করছে না, কারণ এরকমটা করলে এখানে প্রবলেম হতে পারে। তাই আমি বুঝতে পারছি না যে মিস্টার সাইয়ান কি তার বিরুদ্ধে শুধু এই ডিফেন্স আর মুভমেন্ট অ্যাবিলিটি ইউজ করে কোনো অ্যাটাক না করে জিততে পারবে। তখনই তাদের এই ইন্টেন্স ফাইট দেখে অ্যানাউন্সার বলে, এইনার মধ্যে শুরু থেকে এই পর্যন্ত শুধু জোসেফ লি মিস্টার সাইয়ানের উপর অ্যাটাক করে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত মিস্টার সাইয়ান জোসেফ লির উপর কোনো অ্যাটাকই করেনি। তিনি শুধু এখানে ওনার সেই অদ্ভুত ডিফেন্স অ্যাবিলিটি আর মুভমেন্ট স্কিল ইউজ করছে। এরই জন্য আমি বুঝতে পারছি না যে এখনো কেন মিস্টার সাইয়ান তার উপর কোনো অ্যাটাক করছে না, শুধু এভাবেই তার অ্যাটাক সহ্য করে যাচ্ছে। এর মানে কি এভাবেই এই ফাইট কন্টিনিউ হতে থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে কেউ একজন ক্লান্ত হয়ে হেরে না যায়? এর মানে কি তারা এখানে এই পুরো ম্যাচটাকেই ধৈর্যের উপর ছেড়ে দিচ্ছে? যদি এরকমটাই হয় তাহলে কি এই রাউন্ডের উইনার অনেক লম্বা ফাইটের পর যার ধৈর্য সব থেকে বেশি সেই হবে? এই সব শুনে তারা সেখানে একসাথে বলে, না, এরকম কিছুই হবে না,
কারণ উইনার তো এই ফাইটের মধ্যেই ডিসাইড হবে। তখনই জোসেফ লি অনেক পাওয়ারফুল এক পাঞ্চ শাইয়ানের উপর করে দেয়, কিন্তু শাইয়ান খুব সহজেই সেখান থেকে হালকা একটু মুভ করে সেই পাঞ্চ ডাচ করে ফেলে, যার জন্য সেটা সরাসরি গ্রাউন্ডে এসে হিট হয়। আর গ্রাউন্ডে হিট হতেই সেখানে অনেক বড় এক ব্লাস্ট হয়, আর সেই ব্লাস্টের জন্য পুরো এরিনাই ধোয়া ধোয়া হয়ে যায়। এই জিনিসটা দেখে সেখানের অডিয়েন্সরা বলতে শুরু করে, কি হলো, এখন তো এখানে তাদের ফাইট দেখাই যাচ্ছে না, পুরো এরিনাই তো ধোয়া ধোয়া হয়ে গেছে। যদি এভাবেই কন্টিনিউ হয় তাহলে এই ফাইট আমরা কি করে দেখব? সত্যি এস র্যাঙ্কের ওয়ারিয়রদের জন্য এটাই আমার সব থেকে খারাপ লাগে, কারণ তারা যখনই কোনো সিরিয়াস ফাইটে অংশগ্রহণ করে তখন তারা আশেপাশের পুরো এরিয়ায় ডিস্ট্রয় করে ফেলে। তাই আমি এস র্যাঙ্কের ওয়ারিয়রদেরকে এরিয়া ডিস্ট্রাকশন বলেই আখ্যায়িত করি। এইসব দেখে জোসেফ লি সেখানে অনেক বেশি রেগে যায়, আর এরই সাথে সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, হেই, আমি বুঝতে পারছি না যে তুমি এখানে ফাইট করছো নাকি মজা করছো, কারণ এতক্ষণে তুমি এখানে আমাদের লড়াইয়ের মধ্যে একটাও পাল্টা জবাব দাওনি, শুধু ব্লক আর ডচই করে এসেছো। এর মানে কি তুমি যখনই কারোর বিরুদ্ধে লড়াই করো তখন কি তুমি শুধু এই দুটো মুভি ইউজ করো? তোমার কাছে কি ডিফেন্স আর মুভমেন্ট স্কিল ছাড়া কোনো ধরনেরই কোনো অ্যাটাকের স্কিল নেই? এইসব শুনে শাইয়ান সেখানে তার ব্লু ফ্লেম অ্যাক্টিভেট করে ফেলে আর বলে, কে বলেছে আমার কাছে কোনো অ্যাটাকের স্কিল নেই? আমার কাছেও আছে, আর আমিও যখন কারোর বিরুদ্ধে লড়াই করি তখন সেই স্কিল ইউজ করি। তখনই সে সেখানে তার ডিমোনিক অর্ডার অফ অগডর ট্রিবুলেশন অফ হেল ইউজ করে তার আশেপাশের পুরো এরিয়ার মধ্যেই ব্লু ফ্লেম ছড়িয়ে দেয়। আর এখানে তাদের এই আধুরা ফাইট আর শাইয়ানের এই ক্রিপি ইসমাইলের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।